এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পূর্ব বিবাহিত এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল বস। আর যার সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই পুরুষকে ভালোভাবেই চেনে সে। এলাকায় কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথে এর সম্পর্ক আছে এমন কত শত কথা শুনেছে পোষ। জীবনে খুব সম্ভবত 3 কি 4 বার তাকে দেখেছে পোষ, কিন্তু চেহারাটা এখনো মানুষপটে ঝাপসা। চেয়েও পুরো সুরতটা ঠাউর করতে অক্ষম হলো পোষ। দাঁতের দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবু এই চরিত্রহীন বেটাকে বিয়ে করব না। যতটা না চওড়াও ছিল পোষর গলা, তার থেকেও দ্বিগুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তবু ওই লাফাঙ্গার সাথে তোর বিয়ে দেব না আমি। বিয়ে তো তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসল পোষ। চাচার এসব বাংলা কথা আছে নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ। বেবির রুমে ঢুকে থাপাস করে মুখের উপর ঠেস করে দরজা লাগিয়ে দিল পোষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে অমনি জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পোষ নিজেও ভয় পেয়ে গেল, তবে কিছু বুঝে ওঠার আগেই দরজা করাঘাত ছিল। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপিপু ফাঁসি দিচ্ছে, আপিপু বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পোষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলকে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পায় পোষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার এক দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠে চাপড় মেরে নিজেকে শাবাশি দিতেও ভুলল না পোষ। খাটে উঠে ওর না ঢিল মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পোষ তো হালকা করে ছিটকিনি লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্র চাচা তো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামে গাল বরাবর দিল টানা দুটো থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে 2 রামচর খেয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পোষ। চাচি তাড়াতাড়ি বুকে আগলে নিল ওকে, মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বলল। পোষ বুঝি থামে, তার গাল জ্বলে খাড়খাড় হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলুনি তার তো বুকে। হেমন্ত থমকের গলায় বলল, কান্না থামা, না হয় মারবো আরো দুটো। বেয়াদব কত বড়! এই তোর কলিজা কত বড় হলো, ফাঁসি দিস তুই? থাপড়ে থাপড়ে তোর মাথা মুন্ড ঘুরিয়ে দিব, ফাজিল একটা। হাউমা করে কান্না এবার হুহুতে পরিণত হলো। চাচির বুকে পড়ে পড়ে আহাজারি করলো পোষ। হেমন্তর থাপ্পড়কে যতটা না আঘাত পেল তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলো, এবার মুখ খোলেন। হেমুর মা, ওকে খাওয়াও কিছু, তারপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলেই চলে গেল দুজনে। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে থাকে এখনো। গোড়াগাট্টি বেশি এখানে। 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন। পোষে তার মধ্যে একজন। ইনি মিনি গোল গোল চোখ করে তাকিয়ে বলা। পৌষের কান্না বুঝি থামে। ছোট চাচার এই 2 যমজ মেয়ে যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে, এদের নাকি বিয়েও দিবে একসাথে। পৌষের মনে একটা প্রশ্ন জাগে, এদের বাসর কি একসাথে কিভাবে হবে? এমন ঘন ঘটা মুহূর্তে এরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পোষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পোষ সমবয়সী। পোষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্রই গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করো লাভ হলো না, কেউ টু শব্দ করলো না, কারণ ঝড় এখনো পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতে সকলের গায়ে লোম যেন কাটা ফুটল। হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বড় বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল ঝড়ো হাওয়া। আচমকা ঘুম ছুটে গেল পৌষের। জানালার পর্দাগুলো সজ দাপটে উড়ে বেড়াচ্ছে। আর মোড়া ভেঙে উঠে পোষ 2 আঙুলে
চোখ ঘষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনো, নিশ্চিত কান্নার ফল এটা। উঠে জানালার সামনে দাঁড়াতেই প্রকৃতি নজর কালো, মনে জোয়ার খেল এক প্রেম প্রেম আবহাওয়া, প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া, বিরহের খাত লেখার উত্তম এক সময়। যেন এমন উস্কানিমূলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো, ভীষণ খারাপ মন। তার প্রেমিক তো আপাতত তার কাছে নেই, না জানি কোন জলযানে ঘুরে বেড়াচ্ছে। দুফোঁটা পানি চোখে যেই না জমতে শুরু করবে অমনি দরজার ঠকঠক শব্দ হলো। কে জিজ্ঞেস করতে হেমন্ত ঠুকলো। ওকে দেখা মাত্রই পৌষের মুখটা থমথমে হয়ে গেল। হেমন্ত অল্প হাসল, এগিয়ে এসে পৌষের হাত দুটো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলা, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটুও সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা। মেরে ফেলো আমাকে, এটাই বাদ আছে। কথা বললো না হেমন্ত, চলে গেল সেখান হতে। তার এখানে বলার মতো কিছু নেই। হেমন্তর নির্বাক ভাব দেখে মন খারাপ আরো বাড়ল পৌষের। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদম বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে, পরনে লাল শাড়ি, খুলে যাবে যাবে ভাব। বড় চাচা কিছুতেই মানছে না, এখনই নাকি পৌষের বিয়ে দিবে। ছোট চাচা বরাবরই বড় ভাইকে মান্য করেন, তাই তো মুখে কুল পেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয়ে দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা। পৌষের গলায় যে সত্যি ফাঁসির দড়ি ঝুলবে তা ঘুণাক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না, তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামাখা তো নয়। প্রতিদান চাইছো? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্ত গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যেহেতু প্রতিদান চাইছেন তাই আমি বলছি আপনার সবটুকু পাওনা শোধ করে দিব। আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকেই বিয়ে করব, ওই জাহার নামেই আমি যাব। প্রলয় হকের মেয়ে পৌষরাত হক, পৌষর ওয়াদায় যা। কথাগুলো বলে সাথে সাথেই চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির, কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলো, সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষের গা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠামদের এক লম্বা চড়া সুদর্শন পুরুষ, অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞেস করলো, দেন মোর কত চান আম্মা? কিছুই চাই না। সকলেই চমকালেও গুরুগম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেইন রোডের 8তলা বাড়ি, গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হা হয়ে গেল। রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কিনা এর কি গ্যারান্টি? 5 লাখ কাবিন করে রাখো বেশ। যার নামে এখন গোটা আমিটাকেই লিখে দিব, সেখানে পরিমাণ কেন হিসেব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল। হুজুরের দোয়ার পরই 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। পৌষ শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসাব চুকে গিয়েছে। এখানকার পানিও নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত এক হাত তার হাতটা মুঠোয় পুড়েছে। হঠাৎই যেন খিনখিন করে উঠল পৌষের গা। আরেক হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিলে নিজের হাত। এতে বুঝি পাশের জন ছুটল। তাই তো এবার সজোরে সোজা কোমরের দিকে চেপে ধরল। ব্যথায় পৌষের চোখে পানি জমল, তবে ছাড়া পেল না। ওর চাচা যখন কিছু বলতে এলো তখনই ফিসফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ বড় চাচা। তীব্র বর্ষণের ইতি টেনে আকাশ ঠমক ধরে বসল। স্থির মেঘমালার তাতে ধ্যান নেই, তারা উড়ো উড়ি করতে ব্যস্ত। রাতের আকাশ অথচ একদম ফকফকা যেন। গাড়ির কাজটা বন্ধ থাকায় পৌষ আবহাওয়া ঠিক ঠাউর করতে ব্যর্থ। শুধু জানালার মাথা হেলিয়ে বাইরে দেখে যাচ্ছে। পাশের মানুষটার দিকে তার ধ্যান জ্ঞান কিছু নেই আপাতত। সে নিজেকে নিয়ে বিভোর। ভাবনায় তার
চিরপরিচিত বাড়িটা। এমন আবহাওয়াতে নিশ্চিত ওর দলবল নিয়ে ছাদে আড্ডা জমাতো। আড্ডার মাঝে ইনি মিনি দুজনেই চৈত্র আর জ্যৈষ্ঠর কোলে ঘুমিয়ে পড়তো। রাত যখনই একটু বাড়তে শুরু করবে তখনই ছাদে আগমন করতো হেমন্তর, সবগুলোকে ধমকে থামকে থাপড়ে নিচে নামাতো। এইটাই তো হতো, কিন্তু আজ হলো না, আর কোনোদিন হবে বলেও মনে হচ্ছে না। পৌষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথায় হঠাৎই যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা বাড়লো যখন তীব্র হর্নের শব্দ হলো। পৌষ চমকালো, সম্মুখে দৃষ্টিপাত করতে বুঝলো ওরা পৌঁছে গিয়েছে। এই বাড়ি পৌষে চেনা, খুব গভীরভাবে না হলেও একটু চেনা। বাড়িটা সে অনেক বাড়ি দেখেছে, ভেতরে যাওয়ার হয়নি। ওই সর্বোচ্চ গেট পর্যন্ত, তাও খুব দরকারে একবার বোধহয় ঢোকাও হয়েছিল, তবে এই চরিত্রহীন পুরুষের ফ্ল্যাটে নয়, তার ভাইয়ের ফ্ল্যাটে। উফ, শব্দ করে সরতে চাইল পৌষ। তার ভাবনায় ছেদ পড়ল। ব্যথা দেয়া কোমরটাতে পুনরায় শক্ত করে ধরেছে তৌসিফ তালুকদার। রাগে রক্ত যেন পৌষের টকবগিয়ে উঠেছে। এই লোকের এসব ছোঁয়াছুঁই ওর পছন্দ হচ্ছে না, গায়ে কাটা দিয়ে ওঠে। পৌষ কিছু বলার আগেই হঠাৎ জমে গেল। তার অনুভূতি মুহূর্তেই থিতলে গেল যেন। তৌসিফ তালুকদার তার অতি নিকটে। সহসা চোখ খেঁচে বুঝে নিল পৌষ। তাকালো না, আর তাকাবেও না, মরণ হোক তার। তবে চোখ যে খোলা যাবে না। ভারী পুরুষের নিঃশ্বাস শীঘ্রই তার সামনে থেকে হটল। দরজা খুলে গট গট পায়ে নেমেও দাঁড়ালো। মৃদুস্বরে ড্রাইভার বলে উঠল, ম্যাডাম আমরা পৌঁছে গিয়েছি, আপনি কি এখানে নামবেন? ফট করে চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকালো পৌষ। এইদিক ওইদিক তাকিয়ে ও যখন কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখলো না, তখন শাড়ি সামলে বেরিয়ে এলো। না, কোনো বিয়ে আমেজ নেই এখানে, একদমই না। সারা জনম কার সাদা মাটাই আছে, একটু কি সাজানো যেত না? নিজের ভাবনায় বিরক্ত পৌষ। কেন সাজাবে? পৌষ কি তার ইচ্ছে করে বিয়ে করেছে? পরক্ষণে খেয়াল হলো এক শক্ত হাতের মুঠোয় ওর নরম হাতটা আটকা পড়েছে। লোকটা তাকে তাকানোর বা বোঝার সময়টুকু দিল না। তার বড় বড় পায়ের ধাপে ধাপে পা মেলাতে বেশ বেগ পোহাতে হলো পৌষের। শাড়ি পরায় সেই ঝামেলা বালো একটু, এক প্রকার হুমড়ি খেয়েই পড়লো নিচে, অথচ তার ডান হাতটা তখনও তৌসিফ ধরে আছে। পড়া মাত্রই যেন না পৌষ কান্নার সুর তুলবে, অমনি তাকে ফট করে তুলে নিল তৌসিফ। কান্নার সুর তো দূর, উচ্চারণ করার সময়টুকু পেল না পৌষ। বড় আফসোস হলো তার। কান্না করতে না পারলে তার ভেতরে ফুলে ফেপে উঠে, শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় এই বুঝি মরে গেল, দম আটকে আসে কেমন করে। তবে আজ সেসবের সময় হলো না। কেউ তাকে হাতে ধরে সময় দিলও না। সোজা দরজা নক করতেই এক মহিলা দরজা খুলে দিল। তৌসিফ কোনো দিকে না তাকে সোজা ড্রয়িং রুম পেরোলো। একদম মাস্টার বেডরুমে ঢুকে সযত্নে নরম বিছানাটার মাঝখানে রাখলো পৌষকে। পরপর গেল দরজা লাগাতে। ফাটা চোখে এইদিক ওদিক তাকালো পৌষ। সারাটা ঘরময় আভিজাতের ছোঁয়া। পৌষ মুগ্ধ হলো। গোল গোল চোখ করে দেখলো সবকিছু, তবে সোনালি আলোয় থাকা ততটাও দেখতে পেল না। মনে মনে গালি দিল, ফকিন্নি। এমন সোনালি আলো তার কাছে ফকিন্নি মনে হলো। 440 ভোল্টের বাতিতে এমন হলুদ হলুদ দেখায়। তাদের বাসা এনার্জি বাল্ব, সাদা ঝকঝকা ফকফকা আলো ছড়ায়, একদম চকচক করে চারপাশ। আর এত বড় লোকের বাড়িতে কিনা ড্রিম লাইটের বদলে এই হলুদ বাতি মানা যায় সব। এই বাল্বগুলোতে চৈত্র পানি ঢুকিয়ে দুটো বিটা ফিশ ছেড়েছিল একবার। রাত হলেই চোখ ধাঁধানো সুন্দর লাগতো দেখতে। পৌষ যখন ওর এলোমেলো ভাবনাতে মশগুল, তখন হঠাৎ ওর আঁচলে টান পড়লো। চমকে উঠে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল ও বড় বড় চোখে দেখে গেল তৌসিফকে। হ্যাঁ, এই তো সেই সুপুরুষটা, সুন্দর পুরুষ। চেহারা, দেহ, চুল, ব্যক্তিত্ব কোনোটাতে সে পিছিয়ে নেই, শুধু চরিত্রের দিক থেকে। যেটা একজন ব্যক্তি সবটুকু সত্তা বহন করে, তৌসিফ তালুকদারের সেটাই নেই। কথাটা মনে পড়তেই সবে মাত্র মুগ্ধ হতে শুরু করা পৌষ ভাবনার জাল ভেদ করে বেরিয়ে এলো। তৌসিফ তালুকদার ততক্ষণ এগিয়ে এসেছে পৌষের দিকে। এই একা বাড়িতে বদ্ধ দরজার ভেতরে পৌঁছে সকল সাহস পালালো। তার নজর বন্দী হলো শুধু হলুদ আলোয় আলোকিত এক সুদর্শন পুরুষ যে এগিয়ে আসছে পৌষের দিকে। পৌষ যেন এই মুহূর্তে
বাক শক্তিও হারিয়ে ফেলল। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তৌসিফ তালুকদারের দিকে। তবে কি আজই তার জীবনের বড় বড় দুটো ধাক্কা একসাথে এলো? হেমু, বাবার ডাকে হেমন্ত তাকালো। ছাদে একা দাঁড়িয়ে সিগারেট টান বসিয়েছিল মাত্র, দুটো টান দেওয়া হয়েছে সবে। এমনটা নয় সে লুকিয়ে লুকিয়ে খায়, সবাই জানে, কিন্তু ততটাও অভদ্রতা হেমন্ত দেখায় না যে বাপ চাচাদের সামনে সিগারেট টানবে। তাই তো জলদি জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। জ্বলন্ত আগুন নিমিষেই বুঝে গেল, শুধু বুঝলো না হেমন্তের বুকের আগুনটা। ওর বাবা ওর পাশে এসে দাঁড়াতে হেমন্ত মাথা নিচু করে বলল, কিছু বলবে? আমার কি কিছু বলার আদৌ বাকি আছে? সেটা তো আমি জানি না বাবা, নিজের যা ইচ্ছে হলো করলে তুমি। এখন বলছো বলার কি আছে নাকি নেই? শুধু আমার একার ইচ্ছেতে এটা হয়নি হেমু, তুমি সেটা জানো। পোষ আমার দায়িত্ব। তার ছিল হাসলো হেমন্ত বলা দায়িত্ব বরাবর পালন করেছো বাবা, গুড নাইট। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না হেমন্ত, গটগট করে পায়ে নিচে নেমে এলো। এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না তার বাবাকে। নিচে সোজা বসে রুমে ঢুকলো হেমন্ত। ঢুকা মাত্রই চমকালো, 5 বাদর বসা এখানে। এদের মধ্যে দুটো ঘুমে কাদা, পিহাও ঢুলছে। জ্যৈষ্ঠ আর চৈত্র সজাগ পুরোপুরি। এদের সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছিল না মাতম জমাচ্ছে তারা তাদের ভালোবাসার একমাত্র বোনের জন্য। পৌষে বাড়ির কি তা প্রতিটা ইট জানে, প্রতিটা জান জানে চঞ্চল, অথচ পোষটা এখন নেই। থাকলে এখন দৌড়ে হেমন্তর কাছে এসে আবদার জমাতো। রাত হলেই তার হাবিজাবি খেতে মন চায়, তার নাকি ভয়ঙ্কর ক্রেভিং হয়। না জানি পোষটা খেলো কি না। ওখানে কি কেউ জানে দিনভর না খাওয়া পোষ রাত হলেই ক্ষুধায় কেঁদেও ফেলে? তার যে ঝুড়ি ঝুড়ি আবদার, কে পূরণ করবে সেগুলো? তৌসিফ তালুকদার কি তার খবর রাখবে, নাকি পৌষটাকে শুধু স্ত্রীর দায়িত্বই পালন করতে হবে? ভেজা গায়ে একটা ট্রাউজার পরে কাঁধে তাওয়াল নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুপুর টুপুর করে এখনো বিন্দু কণা ঝরে যাচ্ছে। সুন্দর মানুষটাকে বেশ মানালো এতে। বড় আফসোস হলো তার জন্য। এত সুন্দর এই পুরুষটার এহেন ভেজা রূপ কারো মতিভ্রম করলো না। খাটের কোণে বসা রমণীর কি একটু চক্ষুও ধাঁধালো না? পুরুষটার শরীরের মাতাল মাতাল ঘ্রাণটা কি নারীটির নাসারন্ধেও ঠেকলো না? তৌসিফ গভীর দৃষ্টি ফেলে দেখলো পৌষকে। হাঁটুতে মাথা ঠেকে কুপিয়ে কাঁদছে মেয়েটা। কিছুটা মায়া হলেও তৌসিফের। এমনটা না হলেও হতো, মেয়েটাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তৌসিফ চেয়েছিল তাই, কিন্তু পৌষের জন্যই তা হলো না। ধৈর্যের পরীক্ষা বরাবরই শূন্যের কোঠায় তৌসিফ তালুকদার তার সদ্য বিবাহিত স্ত্রীকে মুগ্ধ নয়নে দেখলো সে। গলার স্বর খাদে নামিয়ে ডাকলো বহু আদরের স্বরে। পৌষ রাত। ঝংকার তুললো এই ডাক পৌষের দেহে। এতক্ষণ এতটা ঘন্টা পর এই লোক কথা বলল। পৌষের কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো একদম। ফালা ফালা করে দিল তার খয়েরি রঙের হৃদযন্ত্রটাকে। আহত চোখ দুটো দিয়ে পানি গড়ালো। পৌষ মাথা তুলল না, একটা বার চেয়েও দেখলো না অনুতপ্ত তৌসিফকে, রাগ করলো না মুখে। উত্তরের আশায় থেকে হাল ছাড়লো তৌসিফ। পৌষের এলোমেলো চুলে এক হাত রেখে বলল, চলো গোসল করবে। এবারেও পোষ নড়ল না। তৌসিফ পুনরায় কিছু বলতে যাবে, তার আগে হুট করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল পোষ। পায়ের সামনে থাকা কাঁচাটা দিয়ে ঢেকে নিল নিজেকে আপাত মস্তক। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ দেখলো, চাইলো একবার ডেকে বলতে খাবারের কথা, পাশেই টেবিলে পড়ে আছে। ওই বাড়িতেও তো খেলো না, এখনো খেলো না। তৌসিফ নিজে একাই খেতে বসলো। ভাত হাতে দিলেও ভক্তিতে টানলো না। উঠে হাত ধুয়ে সরে গেল সেখান থেকে। পোষ ঘুমিয়েছে কিনা বুঝে গেল না। তৌসিফ বারান্দায় চলে গেল ধীর পায়ে। দূর আকাশে আজ চাঁদের আনাগোনা নেই, একদম খালি, সেটা তৌসিফেরই মতো। সিগারেট জ্বালিয়ে তাতে টান দিল, সাথে সাথেই নাক মুখ ভর্তি ধোয়ার বিষাক্ত হয়ে উঠল চারপাশ। খুকখুক করে কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধে হয়তো বসে সহ্য করতে পারে, তাই কাটছে। অ্যাস্ট্রেতে পিছে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা চুইংগাম চিবলো তৌসিফ। যতটুকু পারল নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো, নাক মুখ ঢেকে। এভাবে ঘুমাতে দেখে তৌসিফেরই যেন দম বন্ধ অবস্থা।
এভাবে কিভাবে ঘুমায় মানুষ? পৌষের দিকে ঝুঁকে কাঁচাটা মুখ থেকে সরাতে চাইল। লাভের লাভ, ছাই কিচ্ছুই হলো না। পৌষ আরো মুড়িয়ে শুয়ে রইল। দেখে মনে হলো একদম প্যাকেট করা। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ পাশে শুয়ে পড়ল। সোজা দৃষ্টিতে তার বদ্ধ রুমের দেয়ালে। এই রুমটাতে তার হাজারখানি স্মৃতি, কত শত আদুরে আদুরে মুহূর্ত, সবটা ঘিরে থাকা এক সুন্দরী রমণী। না চাইতো তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা দিয়েই ফেলল। পৌষ সেই তুলনায় ততটা সুন্দর না। তার পিয়াসী ছিল একদম লাল পেয়ারার মতো মিষ্টি। তার চালচলন, বাচনভঙ্গি, হাঁটা চলা সব কিছুই মুগ্ধতা ছড়াতো। কেউ না চাইলেও দ্বিতীয়বার ঘুরে তাকে দেখত। সবচাইতে সুন্দর রমণীকে নিজের ঘরণী করেছিল তৌসিফ তালুকদার। সমস্যা রয়ে গেল ঘাটে। যেই ঘাটের পানি স্বচ্ছ দেখে তৌসিফ মুখ ডুবালো। চাইলেও প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে সেই পানি ছিল দূষিত। পানি জিনিসটা কিন্তু অদ্ভুত। এটা নষ্ট হোক, দূষিত হোক, এটা দেখে বোঝা যায় না যতক্ষণ না পানি মুখে নেওয়া হবে, এর স্বাদ গ্রহণ করা হবে, ততক্ষণ বোঝা দায়। আসল সমস্যাটা কি ওই পানিতে? যেই পানিকে তৌসিফ অমৃত বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিল, মজেছিল যার রসে ভরা প্রেমে, সেই প্রেমী সুধা তাকে খোল খাইয়ে ছাড়লো তো ছাড়লো, একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল। তৌসিফ তখন সাঁতার না জানা এক সাঁতারও। সে ডুবলো। শুধু কি ডুবলো, সে অতলে হারিয়ে গেল। সকলের সম্মুখে ডাট ফাটে চলা তৌসিফ তালুকদারের মুখে চুনকালি মেখে চলে গেল পিয়াসা। সে পিছু তাকায়নি। এত এত প্রেমী সুধা রেখে সে তার সুখ খুঁজেছিল ভিন্ন কিছুতে। যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকেছিল, তার সেই গন্তব্যে নিজেই আরেক গন্তব্য খুঁজেছিল। দোষটা তাহলে কাকে দেয়া যায়? প্রশ্নটা তো রয়েই যায়। বোর গেটে গিয়ে সকাল হতে শুরু করলো। চারপাশে পাখির এমন কান দাদানো শব্দ যা শুনে আর টিকতে পারল না পৌষ। উদয় পেটটা যখন মুচড়ে উঠল, তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথা সরালো। দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পৌষ তখন সব ভুলে গিয়েছে। তবে সাময়িক সুখ তার কপালে সইল না। বিশাল চওড়া চওড়া দুটো পেশি বহুল বাহুতে নজর পড়তে চমকে তাকালো পৌষ। ফর্সা বাহুতে ফাটা চোখে তাকিয়ে যতটুকু বুঝতে পারলো, নজর লাগালো। বলা তো চায় না এই সুযোগ আবার আসবে নাকি। গত রাতে কিছু কথা মনে পড়তে পৌষে ধ্যান ভাঙল। উদাম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকবার দেখেই সে ওয়াশরুমে ছুটল। রাতভর সে চেপে রেখেছিল, এখন ওয়াশরুমে যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। দুইবার ইউরিন ইনফেকশন হয়েও শিক্ষা হলো না তার। পৌষ জানে আগামী দুইবারও তার শিক্ষা হবে না। ওয়াশরুমে ঢোকা মাত্র বাঁধল বড় বিপত্তি। এত বড় সড়ো সাদা বাথরুম পৌঁছতেন না। উচ্চ মধ্যবিত্ত পরিবারের যা থাকে তা তাদের আছে। ইয়া বিশাল বড় এক জমিদার বাড়িও বলা চলে, তবে এই রাজপ্রাসাদের ন্যায় না। মুখ ভাঙালো পৌষ। ফকিন্নিদের আবার এত ঢং! হলুদ বাতি জ্বালায় রাতে, অথচ এখন দিন দাহারেও এসব হলুদ বাতি দেখতে হবে। বাথরুম মানেই তো রেস্ট রুম। এই রেস্ট রুমে হলুদ বাতি কে লাগায়? আজব। ঠেটার মতো রুমের এক কোণে বসে আছে পৌষ। গত রাত থেকে কিছুটা ভয় ভয়ে আছে ও। ভয়ঙ্কর এক বাসর রাত কাটিয়ে উঠলেও এখনো স্মৃতিগুলো ভুলতে পারেনি। ভাবতেই শরীর কাটা দিয়ে উঠে যেন। গত রাতে যখন তৌসিফ তালুকদার ওর আঁচলে হাত দিল, তখনই পৌষ ভেবে নিয়েছিল তার ব্যাচেলার জীবনে ইতি বুঝিয়ে ঘটল না। ভাবার কোনো কারণও ছিল না। তৌসিফের বিয়ের পরই পৌষের কোমরে যে চেপে ধরেছিল তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারেনি, না কোনোদিনও পারবে। নোংরা এই পুরুষ, এই তৌসিফ তালুকদার। গতরাতে নোংরামি করা তার নিয়ত আছে কিনা নেই তা বুঝবে কিভাবে পৌষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে? ভাষা ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌসিফ তালুকদার কেমন। কাজের মেয়ের সাথে এ সম্পর্ক আছে। কথাটা ভাবতে ঘৃণা গা রিড়ি করে উঠে পৌষের। এমন জঘন্য চরিত্র না এক পুরুষের বউ সে। তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ। হোক রাগ করে, অভিমান করে, কিন্তু বিয়েটা তো সত্যি। জীবনের সবচেয়ে বড়তম সত্যি। এই সত্যি ললাট থেকে পৌষ কোনোদিনও মুছতে পারবে না। আমৃত্যু সকলেই জানবে তৌসিফ তালুকদারের বউ পৌষরাত হক পৌষ। এমন একজন পুরুষের বউ
ও যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীরে ছুঁয়েছে ইয়াত্তা নেই এর। আগের বউ নিশ্চিত এসব কারণে ছেড়ে চলে গিয়েছিল। এছাড়াও কোনো কারণ পোষ দেখে না রুচিহীন পুরুষ। গতরাতে আঁচলে হাত দিয়ে বেহায়ের মতো কতটা স্বাভাবিকভাবেই বলল, আমি সাহায্য করি পিন ছুটাতে, একা পারবে না। কেন রে ভাই, পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে? পৌষের কি হাত নেই? তুই কেন চাইবি সাহায্য করতে? যা তোর কাজের মেয়েকে সাহায্য কর পিন ছুটাইতে। কথাগুলো মনে মনে বলে পোষ সরে দাঁড়ালো। তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করে বউ এনেছে, বইয়ের প্রয়োজন তো সব তাকেই দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে, পৌষকে হাতছাড়া কোনো দিনও করবে না সে। ভালোবাসা এখনো জন্ম নেয়নি পৌষের প্রতি, কোনো অনুভূতিও এখনো জাগ্রত হয়নি, এটাই স্বাভাবিক। মানসিক টান এত তাড়াতাড়ি তো আর এসে যায় না, মানুষের সময় লাগে, সেই সময় নিবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়েছে, তৌসিফের কাছে এটা মিথ্যে মনে হয়। এক দেখায় প্রেম হয় না, এক দেখায় হয় চাহিদা আকাঙ্ক্ষা তীব্রভাবে কাছে টানার অদম্য এক উচ্ছ্বাস। সেটা ভালোবাসা নয়। ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে, তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনা জানা, কিছুটা মেলামেশা, কিছুটা সময় তাকে একাকী মনে করা, অতঃপরই প্রেম ভালোবাসা। এই ভালোবাসা থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেশি ছিল। সেই ভালোবাসা তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গিয়েছে। নামমাত্র স্বামী স্ত্রী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে, কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে শরীর ভীতু অথচ রাগী গলায় বলেছিল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। ব্যাস, তৌসিফ তালুকদার খেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল। লাল চোখ দুটো দিয়ে যখন তাকালো পৌষের দিকে, তখন যেন পৌষের প্রাণ পাখি উড়ে পালালো যেন। তৌসিফ ক্ষিপ্ত হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিল, চল শক্ত করে বলেছিল, স্বামীর ছোঁয়া ভালো লাগে না তাহলে কারটা লাগে? ওই বখাটে প্রেমিকেরটা? হতবাক অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়েছিল, কিছু বলার মতো ছিল না তার। এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছক দুর্বল এক প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগে তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল। কুচির পিনটাও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখে যেই না পিছু খুললো, অমনি দেখলো পোষ শুয়ে পড়েছে। মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তার টের পেয়েছিল তৌসিফ। সে শুধু চেয়েছিল পোষ যাতে ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়, তাহলে আরাম পেত। কিন্তু না, এই মেয়ে একটা তেড়া। তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে আবিষ্ট চোখই যথেষ্ট। কথাগুলো ভাবতে বুকটা এখনো ধুক করে উঠল। তৌসিফের ঘুম এখনো ভাঙেনি। পা টিপে টিপে বারান্দায় গেল। বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু আনকমন ফুলের চারার। হয়তো এমনি সময় এসব পোষে নজর কাটতো, তবে আজ কাটলো না। বিষাদে টইটুম্বুর তার বুকটা ছটফট করে উঠল কারোর জন্য। মানুষটা কি তার পুষিকে এখনো মনে করেছে না? সে কি ভালো আছে? তার হৃদয়ে পুরো গন্ধটা ঠিক কেমন? পোষ আর ভাবল না। বাইরে তাকিয়ে দেখলো রোডের টং দোকানটাতে হেমন্ত দাঁড়িয়ে এক ধ্যানে এসে দেখছে পোষকে। চিনচিন ব্যথা শুরু হলো তার বুকে। সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমু ভাই, তা বুঝলো না পোষ। বুঝতে চাইল না, শুধু তীব্র অভিমানে মুখ ফুলে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখন আধ খাওয়া সিগারেট হাতে দাঁড়িয়ে রইল। তাদের পোষটা এভাবে এলোমেলো হয়ে আছে কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাক দেয়নি? মুখটা তো মলিন কেন? কেউ বুঝি জানে না তাদের পোষ সারা রাত একটু একটু খায়? কেউ কি জানে ওর যে আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে, ওর যে মাথা ঘোরায় একটু পরপরই? তৌসিফ উঠল সকাল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলায় চুলকালো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতে মনে পড়লো আজ অনেক বছর পর কারো চুল এভাবে তার শরীরে পাওয়া গেল। নিশ্চিত পোষের চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতে দেখলো পোষ এক কোনায় গুটিয়ে বসে আছে। হঠাৎ এভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফের। শুকনো মুখটা দেখে বোঝা যাচ্ছে সে খায় না অনেক ঘন্টা ধরে। মাথাটা কাত হয়ে থাকতেই বোঝা গেল না ঘুম না, সজাগ। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতে দেখলো চোখ বুজে আছে পোষ।
এক গালে হাত দিয়ে ডাকলো তৌসিফ। পৌষ রাত। কিছুটা লাফিয়ে উঠল পোষ। নিজের এত কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালো। ওকে ভরকানোর সুযোগ দিল না শরীর। দাঁড়িয়ে থাকা পোষ ধপ করে বসে পড়তে তৌসিফ বাহু চেপে ধরল। কপালে চিন্তার পাশ দেখা দিল। চিন্তিত স্বরেই বলে উঠল, খালি পৌষ রাত, কি হয়েছে? আর ইউ ওকে? এই তাকাও আমার দিকে। পেটে মাথা ঘুরে উঠেছে পৌষের। মনে হচ্ছে বমি এসে পড়লো গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো। পেছনে হাজির তৌসিফও। পৌষের লজ্জা লাগলো অচেনা এই লোকের সামনে বমি করতে। কে বলেছে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ? তৌসিফ নিজেই পৌষকে ধরে রুমে আনলো। দুর্বল পৌষ চাইলেও হাতটা ছাড়াতে পারলো না। এই লোকের ছোঁয়া তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো, বিয়ের শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার, বুঝেছি, তাই এখনো পরে আছো। ইজেন্ট ইট আনকমফোর্টেবল? লজ্জা পেল পৌষ, তবু কথা বলল না। তৌসিফ আলমারির থেকে একটা পার্ট খুলে বলল, তোমার জন্য এখানে কাপড় রাখা আছে, চেঞ্জ করো, আমি আসছি। বলে তৌসিফ বের হলো। পৌষ দেখলো আলমারি ভরা কাপড়। হাতের কাছে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে দুটো গালি দিল পৌষ। কাপড়ের ভাঁজে গোপন কাপড় রাখা। হাই তবা, সাইজও খাপে খাপ। মাইনকার বাপ কিভাবে জানলো এটা? কে বললো? চাচি বাদে তো কেউ জানে না। চাচি কিনে দেয় এসব। এই লম্পট লোক কি তাহলে চাচিকেই জিজ্ঞেস করলো এসবের সাইজ? হায় আল্লাহ! লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছু সংমিশ্রণ এখন পৌষের মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় তাওয়াল পেঁচিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষের চোখ আপাত মস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কত? সর্বোচ্চ 15 কি 16। তবে কি পিচ্ছির সাথে তৌসিফ তালুকদার ওইসব করলো? এতটা নিজ। মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া। সেও পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বলতে চাইলো অনেক কিছু, তবে পৌষ কথা না বলায় সেও কথা বলতে পারছে না। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষের রাগ হলো ভীষণ রাগ। কত বড় সাহস এতটুকু মেয়ে ওইসব করে দামড়া 40 বছরের বোল্ডের ব্যাটার সাথে। ফিনফিনে শরীরটার দিকে তাকিয়ে পৌষ আবার সন্দেহ হলো। যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আর একটু বেশি হওয়ার কথা। কৌতূহল দমাতে না পেরে পৌষ বাজখাই গলায় প্রশ্ন করল, কত বছর তোমার? আহা, এই বাজখাই গলায় যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুঁড়ির প্যাচের মাঝে যত কথা ছিল সব উগড়ে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় আপাও এইখানে কাম করতো, কিন্তু এখন কিন্তু সে কামের বুয়া না। বুয়া কইলি দাঁত কইরা ওঠে। হ্যাঁ, একটু বাইরে আছে এখন। আম্মা আব্বা এইখানে আহে মাঝে মতো কাম কইয়া দিতে, তখন কাম অনেক থাকে। ওহো, আমি কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা কইতাছি ছোট ভাবি। এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠলো মনে। মামা যদি শুনে আমি আঞ্চলিক ভাষায় কথা কইতাছি তাহলে দিবে 2 ধমক। সে যে কি রাম ধমক ছোট ভাবি। একেবারে ধমক খাইয়া 3 দিনে জ্বরে ভুগছি। মামাই এবার ওষুধ আইনা দিল। মেলা ভালো মানুষ, তবে বদও আছে। চাপাটি নিয়ে উঠছিল মারতে, কিন্তু আমাকে না, অন্য একজনকে। আচ্ছা, আপনি কিন্তু আগের ভাবির মতো সুন্দর না। সে আসিল মেলা সুন্দরী। বাহ, কি চোখ! মামা তো হ্যারে চোখে হারাতো। সারাটা খুন পিপিউ কইতো। কতবার যে হ্যাগো আদর্শ ভাগ দেখে পড়লাম, তবে আমি তখন অনেক ছোট ছিলাম। এতটুকু মেয়ে বলে কি? এ তো শুধু পাকনা না, বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ওই বেটা বুড়ো, সে কি না। আর ভাবতে পারলো না পৌষ। তার মাথা ঘুরে উঠেছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলেও গেল। পৌষ মাথা হেলিয়ে বসে রইল। তার ভালো লাগছে না আর। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকে সে পৌষকে দেখে নিল। পাকিস্তানের একটা 3 পিস পরনে, তার দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারে। পৌষের কাছে এগিয়ে আসতে পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেঁচানো তাওয়াল খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পৌষ ভয়ে জমে আছে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে, এই হাতেই নাকি চাপাটি তুলেছে।
হায় আল্লাহ, না জানি কবে শিরোনাম উঠে নতুন বউকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো। পরক্ষণেই ভাবলো, না, এত বড়লোক মানুষ, নিশ্চিত সাংবাদিককে টাকা গিলাবে, থামা চাপা দিবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে, হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পৌষরাত, আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলো এমন ছিল, ঘন কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবে ছোট্ট একটা নিঃশ্বাস নিল তৌসিফ, তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত, পৌষ আর বাঁচবে না। তবে তা হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো, খুব সাবলীল ভাবেই বলল, শুধু ঘ্রাণটা ভিন্ন। বলে তাওয়াল রাখতে গেল ওয়াশরুমে। পৌষ দম ছাড়লো, এভাবে টিকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছে চলে আসছে। পৌষের ঘৃণা লাগছে, এই লোকের দেয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে। একদিন হলো না, অথচ পৌষের দম আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও? তৌসিফ এসেই পৌষের হাত ধরে নিতে চাইলো বাইরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারলো না, হাত ছাড়িয়ে নিজে ঝাঁঝালো গলায় এবার বলেই ফেলল, এত কেন ছোঁয়াছুঁই করছেন আপনি? হ্যাঁ, এতই যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়ে আছেন কেন? যা করার করুন, দয়া দেখানোর দরকার নেই। কি ভেবেছেন আমি জানি না কিছু? সব জানি আমি। আর কিছু বলার আগেই পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখের শুধু বলল, তুমি যদি এতই ডেসপারেট হও, দেন আই হ্যাভ নো প্রবলেম পৌষরাত। তবে এখন একটু ধৈর্য ধরো, বড় আপা এসেছে বাসায়, চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চাইছো সব দিব। রাতে বললে তখনই দিতাম। আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তোমার মতো। এই দফায় পৌষ কাঁদতে চাইল। এই লোক তাকে চাতা বলে অপমান করে যাচ্ছে। পৌষ মানতে পারছে না, এত অপমান সহ্য করার মতো না। তৌসিফের হাতে ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ দুজন ছেলে উপস্থিত আপাতত। টেবিলের কাছে আসতেই তাইফা উঠে দাঁড়ালেন, ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হয়ে গিয়েছো পৌষ, কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠানে যখন খেলতে তখন একদিন দেখেছিলাম। ছোট্ট পিচ্চিটা আমার সম্পর্কে ভাবি হবে কোনোদিন ভাবিনি সোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসলেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। মুখ নাক কুচকে তাকালো পৌষ। এসব অখাদ্য তো সে খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলালো না, খাচ্ছে না, আবার উঠেও যাচ্ছে না। ও শুধু পুতুলের মতো বসে আছে। তৌসিফ সবার সামনে জিজ্ঞেস করলো, পৌষ খাচ্ছ না কেন? কথা বললো না। তাইফাও তাকালো পৌষের দিকে। চারজোড়া চোখ ওর দিকে তাকাতেই অশান্তি অস্বস্তি শুরু হলো পৌষের। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর, তাই পৌষের মাথায় হাত রেখে বলল, খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তাইফা পৌষের মুখের সামনে বেড ধরলো, আদরের সহিত বলল, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হাঁ করো। পৌষ চুপ থাকতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পৌষরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠ শুনে পৌষ এবার কেঁদে দিবে ভাব। তাইফা বুঝলো না ব্যাপারটা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে চেয়ার থেকে তুলে দিল। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার দিকে তাকিয়ে বলল, আপা তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যা কোথায়। বলে আর দাঁড়ালো না এক পল, সোজা রুমে নিয়ে দরজা লক করে দিল। পৌষকে বিছানায় বসিয়ে শুধু দরজা লক করেছে। পিছু ফিরতে দেখলো পৌষের চোখে মুখে ভয়ের ছাপ। তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখন একটা ধমক পর্যন্ত দেয়নি ওকে। তৌসিফ জেনে এগিয়ে আসবে, কিছু বলবে, অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফের সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন জানি চাপাতি নিয়ে ওকেই মারতে আসে। তৌসিফ
ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসতে নিলেই পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল। মা, হেমু ভাই, চাচি আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এই আচরণেই বুঝলো না তৌসিফ শুধুমাত্র দৌড়ে আনতে এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজে, সেই পাজির পাজারা পৌষরাত ভয় পেল, তাও কিনা তৌসিফ তালুকদার এখনো কিছুই করলো না। পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখনই হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরল। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছোড়াছুড়ি করে যাচ্ছে। দু একটা লাথি লাগলো তৌসিফের গায়ে। নিজেকে যত শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পোশরাত, আপা বাসায়। একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম। এতই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না। কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছে বলো তো?